ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। আগে স্থানীয় নির্বাচন মানবে না দল, দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না সরকার। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের, জানালেন প্রেস সচিব। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায়, জানালেন উপদেষ্টা। দল নয় ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ সারা দেশে গ্রেপ্তার ৩৪৩। রাঘব বল থেকে চুনোপুটি ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি ৭-৮% নামানোর লক্ষ্য, বিনিয়োগ বৃদ্ধির আশা ক্ষীণ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা 6টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আদিলুর রহমান ও আসিফ নজরুল। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। দেশের চলমান অস্থিরতা ও নৈরাজ্যের বিষয়ে ডক্টর ইউনূসের সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে সরকারের নিশ্চুপ থাকায় ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে বলেও তাদের উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গত 1.5 যুগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্ট যেন অতীতের মতো না হয় সে বিষয়ে পরামর্শ দেন সরকারকে। ডেভিল হান্ট আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারা
একমত হয়েছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে বার্তা আসতে পারে বলে ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমত্য কমিটির প্রথম সভা 15 ফেব্রুয়ারি বলেও জানান তিনি। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে 1648 কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চুক্তি মূল্য যে কন্ট্রাক্টর। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে পেপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে প্রায় 16.5 কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। অবকাঠামোগত উন্নয়ন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশ যেন পথহারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজে
সরকারের দায়িত্ব বিচার করা, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা, জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধী নয়। দেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর টিএসসি গ্রাউন্ডে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটিতে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও আইনের আওতায় আনার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। ছাত্র জনতার এই অকুতোভয় অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময়ের স্মৃতিচারণ করেন অনেকে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো, এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ। অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। এই সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দলমতের ঊর্ধ্বে যারাই ডেভিলের ভূমিকায় আবির্ভূত হবে তাদের বিরুদ্ধে যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাঘব বল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5 তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ধরা পড়েছেন 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে।
আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপারেশন ডেভিল হান্টে রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 3 শতাধিক আসামির জামিন আবেদন করা হয়েছে। 13 মার্চ আদেশ দেবেন আদালত। সকাল থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে হতাশ হয়ে ফিরলেও জামিনের আশায় আছেন স্বজনরা। সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। এদিন সকাল 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পরে সাক্ষ্য গ্রহণ শুরু করেন রাষ্ট্রপক্ষ, জেরা করে আসামি পক্ষের আইনজীবীরাও। সাক্ষ্য গ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় 300 জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন। সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে, প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। জামিন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা। কারাগারে আটকে থাকা বেশিরভাগই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। সকল আসামিদের জামিন যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে। দেশের ইতিহাসে আলোচিত এই মামলায় 1300 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 285 জনের। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান 178 বিডিআর সদস্য। তোহা খান তামিম, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মূল্যস্ফীতি 7-8% নামিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছে সুদ হার। বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই। তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে আগের মতোই 10%-এর নিচে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর জানান, পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়। এর ফলে দেশের আর্থিক খাতে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে 3টি টাস্ক ফোর্স গঠন করা সহ সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতির শুরুতে এমন কথা তুলে ধরে বলা হয়, মূল্যস্ফীতিকে আসছে জুনের মধ্যে 7 থেকে 8% নামিয়ে আনতে আগের মতোই সংকোচনমুখী মুদ্রানীতিতে থাকছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে নীতি সুদ হার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। মুদ্রানীতিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের রফতানি ও রেমিটেন্স আয় বাড়বে। আর আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমা, দেশে বোরোসহ কৃষি পণ্যের উৎপাদন ভালো হওয়া এবং মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা ধরে রেখে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা হবে বলে জানান গভর্নর। এরিয়াসটাও সেটেল হয়ে গেছে অনেকাংশে, কাজে নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জ রেটের উপর আমরা পড়বে না। এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে। এ সময় পাচার করা অর্থ প্রসঙ্গে গভর্নর জানান, এক্ষেত্রে বিদেশের সহায়তা নেওয়া হচ্ছে, তবে দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের দুর্বলতা আছে, আর টাকা ফেরানো সময় সাপেক্ষ বলেও জানান। আমরা অ্যাসেট রিকভারির ব্যাপারে আমরা বড় রকমের উদ্যোগ নিয়েছি। জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে এবং এই ব্যাপারে আমরা প্রতিদিনই ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি যেগুলো আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত, বৈশ্বিক ঋণের বাজারে টালমাটাল পরিস্থিতি ও কিছু দেশ বাণিজ্য সংরক্ষণ নীতি গ্রহণ করার মতো চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে বলে মুদ্রানীতিতে তুলে ধরা হয়। ধন্যবাদ।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।